দিনটা রবিবার, পূর্ণিমা। সন্ধ্যের দিকে বিশেষ কাজ হাতে না থাকায় আমি আর কিশোরী যথারীতি রওনা হলাম ঠাকুরমশাই তারানাথ তান্ত্রিকের বাড়ি। প্রতিটা ছুটির দিনেই আমরা এখানে চলে আসি। ঠাকুরমশাইয়ের কাছে ওনার পূর্ব অভিজ্ঞতার গল্প শুনতে বেশ ভালোই লাগে। আর আমরা এলে ঠাকুরমশাইও কিছু মনের কথা বলে মনটা হালকা করতে পারেন। আর সেই কারণে আমরা এলে ওনার বৈঠকখানায় আমাদের আলোচনার আসর জমে উঠল। ঠাকুরমশাই এক হাতে আমাদের আনা গরম গরম বেগুনিতে কামড় বসিয়ে বলতে শুরু করলেন। বুঝলে কিশোর, তখন আমার বয়স ওই 40-এর কাছাকাছি। কয়েকটা ব্যবসা করার ইচ্ছে নিয়ে আগে পরে বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়ি। বেশ কিছু কাঁচা টাকার লোকসান করেছি। ব্যবসা তো হয়নি, উল্টে টাকার গুণগার দিতে বাজারে বেশ কিছু টাকা ধার হয়ে গেছে। বাবার কাছেও সেভাবে টাকা চাইতে ইচ্ছে করছে না, আর চাইলেই যে উনি টাকা থলি আমার দিকে বাড়িয়ে দেবেন সেই রকম নিশ্চয়তাও নেই। তবে ব্যাপারটা ঠিক সেই রকম নয়। একান্ত দরকার পড়লে ওনার কাছে চাইতেই হতো। আমি শেষ পর্যন্ত সেই সম্ভাবনাটাই জাগিয়ে রেখেছিলাম। আর কিছুদিন একটু অপেক্ষা করে দেখছিলাম, কারণ আমি কিছু ইঙ্গিত পেয়েছিলাম, যাতে আমার মনে হয়েছিল আমার সাথে একটা ভালো কিছু ঘটতে চলেছে। ইঙ্গিত পেয়েছিলেন মানে? কিরকম ইঙ্গিত? দেখো ভাই, সব কিছু জিনিস বলে বোঝানো যায় না। আমাদের সাধনার জগতে এইরকম বেশ কিছু ইঙ্গিত আমরা পেয়ে থাকি। এই যেমন ধরো, আমি যদি আমার কথাই ধরি, একদিন সকালে ঘুম থেকে উঠে আমি হঠাৎ দেখলাম একজন সৌম্যকান্তি সন্ন্যাসী আমার বাড়ির দরজায় ভিক্ষা করার জন্য এসেছেন। আমি ছুটে ঘরে গিয়ে আমার সামর্থ্য মতো ভিক্ষা সামগ্রী নিয়ে এসে দেখলাম তিনি ততক্ষণে ওখান থেকে চলে গেছেন, আর আমার জন্য রেখে গেছেন একটা শুকনো বেল কাঠের দণ্ড। আমি তখনই বুঝতে পারলাম এটি একটি শুভ ইঙ্গিত। কোনো সন্ন্যাসী যখন সেই বেল কাঠের দণ্ডটি আমাকে দিয়ে গেছেন, তখন নিশ্চয়ই তার কোনো শুভ উদ্দেশ্য আছে। যদিও সেটা কি, সেটা আমাকে বলার আগেই তিনি সেখান থেকে চলে গেছিলেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি এটা কি করে বুঝলেন যে এই ইঙ্গিতটা আপনার জন্য শুভ ইঙ্গিতই? দেখো কিশোর, তোমার কথা সঠিক। সে কথা আমাকে কেউ বলে দেয়নি ঠিকই, কিন্তু ওই যে বললাম, অনুভূতি, উপলব্ধি, এরকম সৌম্যদর্শন সন্ন্যাসী, ওনার চোখে মুখের সেই দিব্য তেজ, আর আমার উদ্দেশ্যে দিয়ে যাওয়া বেলকাঠের দণ্ড। সাধারণত বেলকাঠ আমাদের ধর্মে অত্যন্ত পবিত্র বলেই বিবেচিত হয়, তাই না? তাই সব মিলিয়ে আমার সেই ধারণা হয় আমার সাথে অদূর ভবিষ্যতে কিছু একটা ঘটতে চলেছে, আর যার ফলাফল আমার জন্য নিশ্চয়ই শুভ কোনো ইঙ্গিত বহন করে আনবে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তারপর কি হলো? সেরকম কিছু ভালো খবর পেলেন? কি আর বলছো ভাই, ভালো খবর? বরং ঠিক তার উল্টোটাই ঘটল। তার কদিন পরেই আমার বাবা হঠাৎ করেই ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তোমরা তো জানোই, গৃহস্থ সংসার সামলানো কোনোদিনই আমার ইচ্ছে নয়, কিন্তু হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ায় আমিও আটকে পড়লাম সংসারে। আমি যতই চাইতাম নানা জায়গায় ঘুরে বেড়াতে,
সেই মুহূর্তে কিছুতেই সেসব আর সম্ভব হচ্ছিল না। কেমন করে যেন ধীরে ধীরে সম্পূর্ণ জড়িয়ে পড়ছিলাম সংসারের গণ্ডিতে। মনে হচ্ছিল যেন আমাকে কেউ খাঁচার মধ্যে আটকে রেখেছে। সে কি কথা? আপনি তার মানে বলছেন যে আপনার পাওয়া সেই সন্ন্যাসীর ইঙ্গিতটা আপনার জীবনে কোনো কাজেই এলো না? এই অবধি শুনলে অবশ্যই না, তবে জীবন অনেক বড়, বুঝলে ভাই। জীবনের পাওয়া না পাওয়ার হিসেব এত সহজে মেলে না। পরে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, যখন আমি বুঝতে পেরেছিলাম আমার সেই সময়টাতে ঘরে আটকে পড়া থাকাটাই বোধহয় ভগবানের নির্দেশ ছিল। ফলে তখনকার মতো মন খারাপ হলেও পরে বুঝেছিলাম সেই স্বপ্ন সত্যি সত্যি আমার জন্য শুভ ছিল, আর তার সুদূর প্রসারী ফল ছিল এক কথায় অনস্বীকার্য। আপনার কথা সঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই, তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে আমরা একটা রোমহর্ষক গল্প শুনতে চলেছি। কি বলেন? কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই বেশ জোরেই হেসে উঠলেন। দেখেছ তো বিভূতি, কথাই বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কিশোরী ঠিক সেই রকম ভাবেই ওর গল্প শোনার আবদারটা পেশ করেই ফেললো আমাদের সকলের অজান্তে। এ আপনার বড় অবিচার ঠাকুরমশাই। আপনি তো জানেনই আমরা আপনার থেকে গল্প শোনার জন্য মুখিয়ে থাকি। তাই আমি বলি কি, আর সময় নষ্ট না করে আপনি আজ আমাদের সেই সন্ন্যাসী ঠাকুরের কথাই বলুন। তারপর কি হলো সেই? শুনবে? বেশ, ওনার কথা বলতে আমারও বেশ ভালোই লাগবে। তবে তাই হোক, আমি বরং সেই গল্পটাই বলি, তোমরা মন দিয়ে শোনো। শুনলেই বুঝতে পারবে আমার জন্য সেই বিশেষ সময় ভগবান কি প্রচণ্ড এক পরীক্ষা নিয়েছিলেন। অবশ্য এ কথাও সঠিক, ভগবানের আশীর্বাদ ছিল বলেই সেই যাত্রায় সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছিলাম। বলতে পারো একরকম সাক্ষাৎ মা জগদাম্বাকে সামনে থেকে দর্শন করেছিলাম। সে কি বলছেন? তবে আর বলছি কি, একেবারে সামনে থেকে আমি ওনাকে দেখেছিলাম। আজও মনে পড়লে গায়ে শিহরণ জাগে। তবে মজার কথা কি জানো, সেই মুহূর্তে আমি সেই রকম কিছুই উপলব্ধি করতে পারিনি। পেরেছিলাম তার কয়েকদিন পরে। একদিন বিকেলের দিকে হবে, বুঝলে, হঠাৎ একজন ভদ্রলোক দেখা করতে এলো বাবার সাথে। বেশ ভারী কি চেহারা, বয়স হয় 50-এর ওপর, পরনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি। তবে তাকে দেখে আমার গৃহস্থই মনে হয়েছিল। তবে আমি খেয়াল করে দেখি সেই ভদ্রলোক এসেছেন শুনে বাবা যেন বেশ বিচলিত হয়ে পড়লেন। বুঝলাম উনি বাবার পূর্ব পরিচিত। এদিকে তখন তিনি প্রায় শয্যাশয়ী, বিছানা থেকে উঠতেই পারছেন না বেশ কিছুদিন যাবৎ। অথচ সেই ভদ্রলোকের আসার খবর পেয়ে উনি তার মধ্যেই বিছানা থেকে উঠে ওনাকে সাদর দরজা থেকে আপ্যায়ন করে নিয়ে আসতে তৎপর হয়ে উঠলেন। শেষমেশ আমি ওনার ব্যস্ততা দেখে ওনাকে বললাম, আপনাকে ব্যস্ত হতে হবে না, আপনি এখানেই বিশ্রাম করুন, আমি বরং ওনাকে গিয়ে নিয়ে আসছি। তাই যাও বাবা, তাই যাও, নিজে গিয়ে ওনাকে নিয়ে এসো। দেখো ওনার যেন আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। ওনাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। মনে রাখবে সুদর্শনবাবু কিন্তু কোনো সাধারণ মানুষ নন। ওনার যেন যত্নার্থীতে
কোনো ত্রুটি না হয়। আমি বুঝলাম, আগন্তুক ভদ্রলোকের নাম সুদর্শন বাবু, তবু পদবী ততক্ষণে জানতে পারিনি। আর তিনি কে সে কথা জিজ্ঞেস করতে যেতেই বাবা প্রায় আমায় ধমকে বললেন, তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে, কিন্তু এখন আগে গিয়ে ওনাকে নিয়ে এসো। ওনাকে বেশিক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখাটা উচিত নয়। বলা তো যায় না, কিসে আবার হট করে রেগে টেগে যান। বুঝলে কিশোরী, বাবার কাছে এই কথা শোনার পর আমার কেমন যেন মনে হল বাবা সেই সুদর্শন বাবু নামের ভদ্রলোককে শুধুমাত্র সম্মান করছেন না, বোধহয় একটু ভয়ও পেয়েছেন। কিন্তু সেই মুহূর্তে জিজ্ঞাসা করার আর কোনো সুযোগ বা পরিস্থিতি কোনোটাই ছিল না। আমি তৈরি হয়ে এগিয়ে গেলাম আমাদের সদর দরজার দিকে, আর গিয়ে দেখি সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তবে তার সঙ্গে একজন ভদ্র মহিলা, এক গলা ঘোমটা দেওয়া। তার মুখটা দেখা সেভাবে সম্ভব হলো না, তবে সেই সুদর্শন বাবুকে দেখেই মনে হলো ভদ্রলোকের একটা সত্যি আশ্চর্য কোনো ক্ষমতা আছে, একটা দিব্য তেজ ওনার শরীরে। ওনার দৃষ্টি শক্তির গভীরতা আমাকে মুগ্ধ করল। মনে হচ্ছিল উনি যেন আমার দিকে তাকিয়ে থাকলেও আমার ভিতরে সবটাই পড়ে ফেলতে পারছিল। তাই বেশ একটু অস্বস্তিও হচ্ছিল। আমি বেশ একটু অস্বস্তি নিয়েই হেসে ওনার দিকে এগিয়ে গেলাম। তারপর বাবার বলে দেওয়া কথা মতো ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনাকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানালাম। নমস্কার, আসুন। বাবা আপনার জন্যই ঘরে অপেক্ষা করছেন। আসলে বেশ কদিন ধরে ওনার শরীরটা খুব খারাপ, একরকম শয্যাশায়ী বলতে পারেন। সেই কারণেই আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য এলাম। বাবা নিজেই বলে দিয়েছেন আমি যেন আপনার খেয়াল করে আপনাকে ওনার কাছে নিয়ে যাই। না, তার কোনো প্রয়োজন নেই। তোমার বাবার যে হঠাৎ করে শরীর খারাপ হবে সে কথা আমি জানি, তবে এখন আমার ওনার সাথে গিয়ে দেখা করার সময় নেই। আমার সঙ্গে এই যে মেয়েটি এসেছে, একে আমি তোমাদের বাড়ি কিছুদিনের জন্য রেখে যেতে চাই। আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। আমার ইচ্ছা মেয়েটি তোমাদের এখানে নিরাপদে থাকুক। তুমি একে ঘরের ভিতরে নিয়ে যাও আর এর খেয়াল রেখো। আমি যথাসময়ে ফিরে এসে ওকে নিয়ে যাব। ওনার কথা শুনে আমার ভীষণ অবাক লাগলো। উনি বাবার সাথে একবারও দেখা পর্যন্ত করতে চাইলেন না, উল্টে একজন যুবতী মহিলা দায়িত্ব আমাদের কাছে দিয়ে চলে যেতে চাইছেন। ব্যাপারটা আমার ভালো না লাগায় আমি ওনাকে বললাম, দেখুন জ্যাঠামশাই, আমার মনে হয় আপনি একবারের জন্য বাড়িতে আসুন। বাবার সাথে একটিবার দেখা করে না হয় আপনি চলে যাবেন। আর আপনি যে ভদ্র মহিলার কথা বলছেন তারও কথা আপনি বাবাকে জানিয়ে দেবেন না হয়। দেখো, আমার হাতে সময় বড় কম। তোমার যদি এই ভদ্র মহিলাকে তোমাদের বাড়িতে রাখতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারো। আমি ওর জন্য দ্বিতীয় কোনো নিরাপদ আশ্রয়ের বন্দোবস্ত করব, কিন্তু সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে এক্ষুনি যেতে হবে। না না, আমি সে কথা বলিনি। আমি জানি বাবা আপনাকে যথেষ্ট সম্মানার্থী করেন, তাই আপনি যা বলবেন তাতে বাবা কোনো অমতই করবেন না। আর আমারও তাতে নারাজ হওয়ার কোনো কারণ নেই। তবে আমার মনে হয় আপনি বাবাকে ব্যাপারটা নিজের মুখে বললে ভালো হতো। আর উনিও আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। সেই কথা আমি জানি, কিন্তু তাহলেও আমার হাতে সময় নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আগামী কৃষ্ণ চতুর্দশীতে আমি আবার ফিরে আসব। তখন এসে না হয় তোমার বাবার সাথে কথা বলবো, আর সম্ভব হলে ওকেও নিয়ে যাব।
তোমরা ধরে নিতে পারো ও আমার মেয়ের মতো। সত্যি কথা বলতে কি, ওই রকম একজন রাজবাড়ি মানুষের সামনে দাঁড়িয়ে ওনার সঙ্গে বিতর্ক করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। আমি বেশ বুঝতে পারছিলাম আমাকে ওনার কথা মেনে নিতে হবে, কিন্তু তাও আমি ব্যাপারটা ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না। বাবাকে কোনো কিছু না জানিয়ে একজন যুবতী মহিলাকে ঘরে নিয়ে গেলে উনি আমার উপরে সন্দেহ করতে পারেন ভেবে আমি কিছু একটা বলতে যাব, ঠিক তখনই আমি শুনতে পেলাম বাবার কণ্ঠস্বর। ওনাকে যেতে দাও তারানাথ। আমার সাথে দেখা করার থেকেও ওনার আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এ কি বাবা, আপনি আবার উঠে এলেন কেন? তোমার ওনাকে নিয়ে ঘরে আসতে দেরি হচ্ছে দেখেই আমি উঠে আসলাম, একরকম বাধ্য হই। আমি বুঝতে পারছিলাম উনি যদি চলে যান তবে ওনার দর্শনটাও হয়তো হবে না, তাই নিজেই উঠে এলাম। তারপর বাবা সেই সুদর্শন বাবুর উদ্দেশ্যে বললেন, আপনি নিঃসংকোচে ওনাকে আমার বাড়িতে রেখে আপনার কাজে যেতে পারেন। আপনাকে আমি কথা দিচ্ছি, এই বাড়িতে ওনার কোনোভাবে কোনো রকম অমর্যাদা হবে না। আপনি আপনার কাজ মিটিয়ে আপনার সময় মতো এসে ওনাকে নিয়ে যাবেন। আমরা সকলে আপনার জন্যে পথ চেয়ে থাকব। সত্যি বলতে কি, এরপরে আমার আর কিছু জিজ্ঞাসা থাকতেই পারে না। আমার সামনে সেই সুদর্শন বাবু বেশ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেলেন সামনের দিকে, আর সেই ঘোমটা দেওয়া ভদ্র মহিলা ঠিক একইভাবে দাঁড়িয়ে রইলেন মাথা নিচু করে। তখনই বাবা তার উদ্দেশ্যে বললেন, আপনার নাম কি মা? আপনি একদম নিঃসংকোচে থাকুন। সুদর্শনবাবু শুধুমাত্র আমার অগ্রজই নয়, আমার শিক্ষক স্বরূপ, তাই ওনার নির্দেশে আমি অবশ্যই সম্পূর্ণ করব। তারানাথ গিয়ে দেখো তো ভালো কোনো ঘরের ব্যবস্থা ওনার থাকার জন্য করা যায় কিনা। হ্যাঁ বাবা, তাতে কোনো অসুবিধা হবে না। একতলার বারান্দায় দক্ষিণ প্রান্তের ঘরটা পরিষ্কার করাই আছে, উনি সেখানেই থাকতে পারেন, ওনার কোনো অসুবিধা হবে না। না তারানাথ, ওই ঘর নয়। তুমি এখনই গিয়ে আমাদের দোতলার পূর্ব প্রান্তে তোমার ঠাকুমার ঘর পরিষ্কার করার কথা বলো। ওই ঘরটি আমাদের এই বাড়িতে সর্বোৎকৃষ্ট, হাওয়া বাতাস ওই ঘরে পর্যাপ্ত। উনি যতদিন এখানে থাকতে চাইবেন ওই ঘরে উনি থাকবেন। তুমি নিজে গিয়ে সেই ব্যবস্থা করো। বাবার কথা শুনে আমি বেশ চমকে গেলাম। তার কারণ আমার ঠাকুমার ওই ঘরে আজ পর্যন্ত বাইরের কোনো মানুষের পা পড়েনি। বাবা বলতেন ওই ঘরে নাকি ঠাকুমার প্রতিষ্ঠা করা গৃহলক্ষ্মী আজও আছেন, তাই সেখানে যাতে বাইরের কোনো মানুষের পা না পড়ে সেই ব্যাপারে আমরা বিশেষ খেয়াল রাখতাম। আর বাইরের মানুষ তো কোন ছাড়, আমরা নিজেরা ওই ঘরে বিশেষ ঢুকতাম না। বাবার কড়া নির্দেশ ছিল বাইরের কোনো অসুচি পোশাকে ওই ঘরে ঢোকা যাবে না। অথচ উনি এক বাক্যে ঠাকুমার সেই ঘরে এই সম্পূর্ণ অপরিচিতা ভদ্র মহিলাকে থাকার ব্যবস্থা করতে বলায় আমি কিছুটা চমকে উঠলাম। তাই আমতা আমতা করে বললাম, ঠাকুমার ওই ঘরে? তুমি ঠিকই শুনেছ তারানাথ, এই বাড়ির মধ্যে ঘরটি সব থেকে সুন্দর, সেটি তুমি ওনার জন্য পরিষ্কার করতে বলো। আমি দেখলাম সেই ভদ্র মহিলা মুখে কিছু না বললেও ঘাড় নেড়ে সম্মতি জানাল। তারপর বাবার সঙ্গে তিনি বাড়িতে প্রবেশ করলেন। খুব সত্যি কথা বলতে কি, আমার বেশ ব্যাপারটাই অবাক লাগছিল, কিছু বুঝতে পারছিলাম না। সাথে সাথে একটা অদ্ভুত কৌতূহল আমার মাথার মধ্যে যেন দানা বেঁধে উঠল।
তবে কি এই ভদ্র মহিলাকে বাবা চেনেন? আর ইনি সাধারণ কেউ নন। অন্তত আমার বাবার চোখে অন্তত গুরুত্বপূর্ণ কোনো একজন ব্যক্তিত্ব। না হলে উনি সব কিছু ছেড়ে ঠাকুমার ওই ঘরে এনার থাকার বন্ধ ব্যবস্থা করতে বলবেন কেন? এই ভদ্র মহিলা। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসযোগ্য করে ফেলা হলো। এমনিতেই সবকিছু পরিষ্কারই ছিল, শুধু বিছানার চাদরগুলো পরিবর্তন করে দিতে যেটুকু সময় লাগে। তারপর আমি প্রায় ছুটে বৈঠকখানায় গেলাম, আর গিয়ে যা দেখলাম তা আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারলাম না। কেন ঠাকুরমশাই, কি এমন দেখলেন? কোনো অলৌকিক কিছু? জীবনের সব কিছু লৌকিক বা অলৌকিক মাপকাঠিতে বিচার্য নয় কিশোরী। আমি দেখলাম আমাদের একটা বড় তক্তপোষের কোণায় সেই ভদ্র মহিলা বসে রয়েছেন, আর আমার বাবা মাটিতে পদ্মাসনে বসে রয়েছে। উনি সম্পূর্ণই ধ্যানস্থ। দেখে মনে হলো বাবা যেন তার আরাধ্য দেবী বিগ্রহের সামনে পুজোয় বসেছেন। তবে সেক্ষেত্রে কোনো পুজোর অন্যান্য উপকরণ দেখতে পেলাম না। তবে জানো তো, রক্তদান্তিকা তন্ত্রে বলা হয়েছে, কুলকুণ্ডলী জাগ্রত করে যদি আরাধ্য দেবতার প্রতি এক মনোবাক্যে ধ্যান করা যায়, তবে সেটিও সম্পূর্ণ পূজার পূর্ণ ফল প্রদান করতে পারে। সাধারণত মুনি ঋষিরা সেটাই করে। আবার বৈদিক পূজা উপাচার সহযোগেও সেই একই ফল লাভ করা সম্ভব। অতএব বুঝতেই পারছো, সাধনার কোনো পথই অন্যের থেকে এগিয়ে বা পিছিয়ে নেই। আসল কথা হলো, তুমি যে পথই অবলম্বন করো না কেন, নিজেকে ঈশ্বরের সঙ্গে একাত্মা করে দিতে হবে। আত্মা আর পরমাত্মার মেলবন্ধনের সেতু হলো সাধনা। আর সেই দৃশ্য দেখার পরে আমার বিশ্বাস আরো দৃঢ় হলো, এই ভদ্র মহিলা নিশ্চিতভাবেই কোনো সাধারণ কেউ নন। ওনার ভিতরে দৈব শক্তির অধিষ্ঠান নিশ্চয়ই আছে, আর সেটা বাবা জানেন। আর জানেন বলেই উনি সুদর্শন বাবুর কথা এক বাক্যে মেনে নিলেন, আর সেই ভদ্র মহিলা থাকার ব্যবস্থা করতে উদ্যোগ শুরু করে দিলেন। অথচ একবারও ওনার পরিচয় পর্যন্ত জিজ্ঞেস করলেন না। আমি অবশ্য পরে এ কথা বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তবে তখন তিনি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছিলেন। শুধু বলেছিলেন, এই ভদ্রমহিলা কে তা তুমি আর কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে, কিন্তু সে সময় এখনো আসেনি। বাবার সেই কথার পর আমাদের আর ওনাকে জিজ্ঞেস করার মতো কিছুই থাকে না। এদিকে দেখতে দেখতে প্রায় 3 কেটে গেল। সেই ভদ্র মহিলা তখনও আমাদের সাথেই রয়েছে। তখনও পর্যন্ত আমরা কেউ তার মুখ দর্শন পর্যন্ত করতে পারি। যখনই আমরা তার ঘরে গেছি, দেখেছি তিনি এক গলা ঘোমটা দিয়ে বসে রয়েছে। অথচ তার বয়স খুব বেশি নয়, কিন্তু আমাদের সকলেরই মনে হলো সেই ভদ্র মহিলা যেন নিজেকে একটা কঠিন অনুশাসনের পর্দায় আবৃত করে রেখেছেন। এইভাবে আরো 2-3 দিন কাটলে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে আমাদের বাড়িতে। আমার বেশ মনে আছে, দিনটা ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা। এমনিতে কয়েকদিন ধরে বৃষ্টি পড়লেও সেদিন আকাশ ছিল ঝলমলে পরিষ্কার।
সন্ধ্যা থেকেই দিকে দিকে সত্যনারায়ণের পুজোর শঙ্খ আর ঘণ্টার ধ্বনি ভেসে আসছিল। আর সেদিন আকাশে পূর্ণ চন্দ্রের প্রভায় গোটা ধরা ধাম যেন আলোয় আলোয় ভেসে যাচ্ছিল। হঠাৎই আমরা খেয়াল করে দেখলাম সেই ভদ্র মহিলা সে প্রথম বারের জন্য তার নির্দিষ্ট ঘর থেকে বের হয়ে আমাদের বাড়ির ছাদে গিয়ে দাঁড়ালেন, কিন্তু তখনও পর্যন্ত তার মুখ ঘোমটায় ঢাকা। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন তো, উনি যতদিন আপনাদের ওখানে ছিলেন একবারও ওনার ঘর থেকে বেরোননি? না কিশোরী, হন। উল্টে আমি যতবারই সেই ঘরে ঢুকেছি ওনাকে সেই তক্তপোষের কোণায় একটা নির্দিষ্ট ভঙ্গিতেই বসে থাকতেই দেখেছি। আমার খুব অবাক লাগলেও আমি জানতাম প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না। ওই যে কথা বলছিলাম সেটা শুন। সেই পূর্ণিমার রাতে ওনার মধ্যে একটা ভিন্ন সত্তার প্রকাশ আমি দেখতে পাই। তিনি সেই মুহূর্তে ঠিক যেন একজন দেবী। আকাশে পূর্ণ চন্দ্রের দিকে মুখ করে তিনি তখন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, আর মনে হলো যেন মুখে কোনো মন্ত্র উচ্চারণের মতো কিছু একটা বলে চলেছেন। আর বিশ্বাস করবে না ভাই, কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আকাশে পূর্ণ চন্দ্রের প্রভা যেন ধীরে ধীরে কমতে শুরু হয়েছে। ধীরে ধীরে চন্দ্রদেব লালচে আভা নিতে নিতে কিছুক্ষণের মধ্যেই রক্ত বর্ণ ধারণ করলেন। সে কি বলছেন ঠাকুরমশাই? তবে কি সে সময় কোনো চন্দ্রগ্রহণ? না না কিশোরী, তা নয়। প্রাথমিকভাবে আমারও তাই মনে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমার মনে পড়ে এইবার শ্রাবণী পূর্ণিমায় চন্দ্রগ্রহণের কোনো আগাম পূর্বাভাস ছিল না। আর তাছাড়া পূর্ণিমাতে চন্দ্রদেব অবস্থান করছেন বৃশ্চিক রাশিতে, আর রাহু এবং কেতু যথাক্রমে মেষ এবং তুলা রাশিতে। গ্রহণ হতে গেলে চন্দ্রদেবকে হয় রাহু নয় কেতুর মুখোমুখি হতে হবে, কিন্তু সামুদ্রিক গণনা শাস্ত্রে সেই সময় এরকম কোনো যোগ ছিল না। আর সেই কথা ভাবতে ভাবতেই আমি খেয়াল করে দেখলাম চন্দ্রদেব যখন সম্পূর্ণ রক্তবর্ণ ধারণ করেছেন, আর তখনই আমার মনে পড়ল এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে স্বক্ষেত্রে উচ্চস্থ অবস্থান করছেন মঙ্গল গ্রহ। আমার মাথাতে একটা বিদ্যুতের মতো ঝলক খেলে গেল। তবে কি চন্দ্রদেবের এই রক্তবর্ণ মঙ্গলেরই প্রতিচ্ছায়া মাত্র, যা চন্দ্রদেবের উপর পড়তে এরকম একটা রক্ত লাল বর্ণের আচ্ছাদন তৈরি হয়েছে? কিন্তু যদি সেটা মেনে নেওয়া যায়, তবে সেই ভদ্র মহিলা এখন কি করছে? আমার ওনার কথা খেয়াল পড়তে ওনার দিকে তাকিয়ে দেখলাম, আর যা দেখলাম তাতে ভয়ে প্রায় আমার প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম। কেন ঠাকুরমশাই, এ কি বলছেন? আমরা তো আপনার কথা থেকে কিছু বুঝতেই পারছি না। বুঝবে বুঝবে, সব বুঝবে। আমি দেখতে পেলাম সেই ভদ্র মহিলার হাতে লম্বা দণ্ডের মতো কিছু রয়েছে, আর তখনই আমার হঠাৎ করে খেয়াল পড়ল এটা সেই বেল কাঠের লাঠিটা, যেটা আমাকে সেদিন সেই সন্ন্যাসী ঠাকুর দিয়ে গেছিল। কিছুদিন নিজের কাছে রাখলেও সেটির কোনো বাস্তবে প্রয়োগ না থাকায় আমি কখন সেটাকে নিজের অজান্তেই ছাদের পাঁচিলের উপরে হেলান দিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি অবাক হয়ে দেখলাম
সেই লাঠিটা সেই ভদ্র মহিলা নিজের হাতে তুলে নিয়েছেন, আর ঠিক কোনো ধারালো অস্ত্রের মতো সেটাকে লক্ষ্য করে রেখেছেন চন্দ্রদেবের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই সেই লাঠিটা অগ্নিশলাকায় পরিবর্তিত হতে দেখলাম, আর তিনি সেটি তীব্র বেগে নিক্ষেপ করলেন চন্দ্রের দিকে। আমি অবাক হয়ে দেখলাম সন্ন্যাসীর দিয়ে যাওয়া সেই বেলকাঠের লাঠিটা, যেটির বাস্তবে কোনো মূল্য আমার কাছে ছিলই না, সেটা একটা অগ্নিশলাকার পরিবর্তিত হয়ে গর্জন করতে করতে ছুটে যেতে লাগলো চন্দ্রদেবের দিকে। আর কয়েক মুহূর্তের মধ্যেই সেটা গিয়ে আঘাত করলো চন্দ্রদেবের গায়ে। তারানাথ, আমার তখনও বিস্ময়ের অনেক বাকি ছিল। আমাদের ছাদে সেই ভদ্র মহিলাকে আমি যে আড়াল থেকে লুকিয়ে লক্ষ্য করছি, আমি ভেবেছিলাম সেটা উনি জানেন না, কিন্তু হঠাৎ করে আমার নাম ধরে উনি ডাকাতে আমি বুঝতে পারলাম আমার উপস্থিতি ওনার নজর এড়াতে পারেনি। তবে আমি তাও কিছু না বলে আত্মগোপন করে থাকার চেষ্টা করলাম। তারানাথ, সামনে এসো। আমি জানি তুমি এখানে আছো, আর এখন তোমার একটা কাজ আছে যেটা তোমাকেই করতে হবে। আমি দেখলাম ওনার থেকে আত্মগোপন করে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই ধীরে ধীরে বের হয়ে আসলাম। তার কারণ আমার বাবা নির্দিষ্ট করে কিছু না বললেও ওনার মধ্যে যে কোনো দৈব সত্তার প্রকাশ আছে সেটা আমি ধারণা করেছিলাম, কিন্তু কয়েক মুহূর্ত আগে আমি নিজের চোখে যা দেখলাম তাতে আমি নিশ্চিত। তাই আর আত্মগোপন করে না থেকে ধীরে ধীরে বের হয়ে আসলাম। এসে ওনার পায়ের কাছে বসে ওনার উদ্দেশ্যে বললাম, হ্যাঁ, আমায় ক্ষমা করবেন মা। এ কথা সঠিক, আপনি নির্দেশ দিয়েছিলেন আজ সন্ধ্যা থেকে কেউ যেন ছাদে না আসে। আমি আপনার নির্দেশ অমান্য করে এখানে এসেছি, তবে সেটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয়। আপনার প্রতি আমার কৌতূহল থেকেই আমি এটা করেছি। তাও আমি আমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থী। ক্ষমা করো মা। তুমি অনুশোচনা করো না তারানাথ। তুমি যে আত্মগোপন করে ছাদে আছো তা আমি জানতাম, আর আমার অনুমতি না থাকলে তোমার সে সাধ্য হতো না। সব থেকে বড় কথা, যে কাজ তুমি নিজের চোখে এখনই হতে দেখলে তার সূচনা তোমার হাত ধরেই হয়েছে। সন্ন্যাসী ঠাকুরের দিয়ে যাওয়া বেলকাঠের সেই দণ্ডটি তো তুমিই আমার জন্য এখানে প্রস্তুত করে রেখেছিলে। তার জন্যে এই দৈব কর্মে তোমারও অবদান রয়েছে। আমি করজোড়ে আবারও ওনার কাছে অনুনয় করে বললাম, দেখুন মা, আমি আর কিছুই জানি না। হ্যাঁ, এ কথা সঠিক যে সেই সন্ন্যাসী ঠাকুর আমাকে এই বেলকাঠের দণ্ডটি দিয়ে গেছিলেন, কিন্তু এটা নিয়ে কি করব বুঝতে না পেরে আমি এটিকে ছাদে রেখে যাই। এই বেল দণ্ডটির কোনো ভিন্ন গুরুত্ব আমার জানা ছিল না। আচ্ছা তারানাথ, এই মুহূর্তে তুমি কি চন্দ্রদেবকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না সেখানে কি হচ্ছে। চন্দ্রদেবের এমন রক্তাক্ত প্রভা আমি কোনো দিন দেখিনি। দেখে যেন মনে হচ্ছে চন্দ্রদেব মঙ্গলের গ্রাসে চলে গিয়েছেন, কিন্তু এরকম আমি হতে দেখিনি কখনো। পৃথিবীতে তুমি যা দেখনি তা যে কোনো দিনও ঘটবে না, অথবা সেই মুহূর্তেই এই মহাবিশ্বের কোথাও ঘটে চলেছে না, তা কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি? পারি না। পৃথিবীতে রাহু এবং কেতুর দ্বারা সংগঠিত গ্রহণ দৃশ্যমান হলেও অন্যান্য সমস্ত গ্রহের ক্ষেত্রেই তা সম্ভব। আর তুমি এ কথাও জেনে রাখো, শুধুমাত্র আমার অনুগ্রহে তুমি চন্দ্রদেবের এই রূপ পরিবর্তন দেখতে পাচ্ছ।
পৃথিবীতে আর কেউ তা দেখতে পাচ্ছে না। তার কারণ তাদের তা চাক্ষুষ করার কোনো দরকার নেই। আমি মানে? এটাই তোমার বহু পূর্বজন্মের পুণ্যফল এবং ঈশ্বরের অনুগ্রহ বলতে পারো। বিগত তোমার কোনো এক জন্মে তুমি সূর্য সিদ্ধান্তিকা তন্ত্র নিয়ে অধ্যয়ন করেছিলে, আর তখনই তুমি তোমার গুরুদেবের কাছে এই সমস্ত পারস্পরিক গ্রহের গ্রহণ সম্পর্কে চাক্ষুষ দৃষ্টি লাভ করার ইচ্ছা প্রকাশ করেছিলে। তারই কারণে এই জন্মে তুমি এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখার অধিকারী হয়েছ। এবার দেখো চন্দ্রের কি হয়। মা, তার মানে আপনি বলতে চাইছেন পূর্বজন্মের সেই পূর্ণ কর্মের ফলে আমি এই সমস্ত মহাজাগতিক গ্রহণ নিজের চোখে ঘটতে দেখতে পাবো? হ্যাঁ, পাবে। তবে তোমার পরবর্তী কোনো জন্মে তুমি আবারও এই অধিকার লাভ করবে কিনা তা স্বয়ং বিধাতা নির্দিষ্ট করবেন। কিন্তু এই কথা সত্যি, তোমার গুরুদেবের আশীর্বাদ বিফল হবে না। তবে এখন তুমি যে মহাজাগতিক ঘটনা দর্শন করার সৌভাগ্য লাভ করেছ সেটি উপলব্ধি করো। আর যে ক্রিয়ার উপরে তোমার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই সেটা ভেবে বর্তমানকে বিচলিত করে তুলো না। হ্যাঁ মা, আমি আপনার কথার মর্মার্থ বুঝতে পেরেছি। কিন্তু মা, এই রক্তবর্ণ চন্দ্রদেব যে লোহিত গ্রহ মঙ্গলের কারণেই হয়েছে সে কথা আমি বুঝতে পেরেছি। দুজনেই এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে একই নক্ষত্রে অবস্থান করছেন। কিন্তু তারপরেও অন্য একটি প্রশ্ন আমার মাথায় এসেছে। যদি অনুগ্রহ করে সেই সন্দেহ নিরসন করেন তবে কৃতার্থ হব। প্রতিকার? তুমি চন্দ্রের প্রতিকার কি তা জানতে চাও তো? তবে শোনো, চন্দ্রের এই দুর্ভোগের কোনো প্রতিকার নেই। সে অভিশপ্ত, আর দেবগুরুর সেই অভিশাপ তাকে বহন করতেই হবে। ওর এই ফল সে পায় নিজের অহমিকার কারণে। আমি জানি মা, আমি জানি প্রজাপতি দক্ষর এই অভিশাপের কথা, যার জন্যই চন্দ্রদেবের এই কলা পরিবর্তন। ক্ষয়িষ্ণু চন্দ্রদেব দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আরোগ্য লাভ করে তার পূর্ণ কলা লাভ করলেও পুনরায় তার অহংকার তাকে গ্রাস করে, আর তিনি অহংকার বশত শিব সান্নিধ্য ত্যাগ করেন এই পূর্ণিমার দিন। আর তার পরদিনই সেই প্রজাপতি দক্ষর অভিশাপে তিনি ক্ষয় রোগে আক্রান্ত হন এবং তার শরীর আবার ভেঙে পড়তে শুরু হয়। পুনরায় কৃষ্ণ চতুর্দশীতে তিনি মহাদেবের সাধনা করলে শিব কৃপায় ধীরে ধীরে উজ্জ্বলতা ফিরে পান। এ একটা চক্র। কিন্তু দেবগুরু বৃহস্পতির অভিশাপের কথা তো আমি জানি না। জানো, তুমি সবই জানো। শুধুমাত্র এই জন্মে তোমার সেই স্মৃতি মনে নেই। আবার পরের কোনো জন্মে যখন প্রয়োজন হবে তোমার সব কিছুই মনে পড়বে। এখন শুধু এইটুকুই জানো, প্রত্যেক পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব যখন সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে তখন সূর্যদেবের 6টা মণ্ডলের 7টি প্রভাত বলয়ের মধ্যে যে কোনো একজনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আর এনারা সকলেই সূর্যদেবের কন্যা স্বরূপা। তাই চন্দ্রদেব ব্যতীত বাকি প্রত্যেক গ্রহ তাদের নিজ নিজ বর্ণ অনুসারে সেই সমস্ত দেবীদের ভৌগোলিক জ্ঞানে সম্মান করেন। তাদের রক্ষা করার দায়িত্ব সেই গ্রহদেরই। আর সূর্যদেবের এই সপ্তকন্যা দেবী গায়ত্রীর উপাসনা করে, আর দেবী গায়ত্রীর আদেশে সেই গ্রহ ছটাকে চন্দ্রের আকর্ষণ থেকে মুক্ত করতে এগিয়ে আসেন। আর সেই রকমই আজ চন্দ্রদেব
সূর্যের রক্তপ্রভা বলয়ে প্রবেশ করেছে, সেটাই মঙ্গলের প্রতিফলিত ছটা। মঙ্গলের ভগ্নী মালতী রত্নাকে চন্দ্রের আকর্ষণ থেকে মুক্ত করতে মঙ্গল তাকে আক্রমণ করে গ্রাস করে নেয়, আর চন্দ্রদেবকে সেই রক্তপাশ বন্ধন থেকে মুক্ত করার জন্যে আমার এখানে আসা। কিন্তু এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আমার কথা শুনে সেই ভদ্র মহিলা কিছু বললেন না, শুধু স্মিত হেসে আবার সেই চন্দ্রের দিকে তাকালেন, আর আমাকেও চোখের ইঙ্গিতে সেদিকে তাকাতে বললেন। আমি তাকিয়ে দেখলাম, তখন চন্দ্রদেব সম্পূর্ণ রক্তাক্ত লাল বর্ণের একটা প্রলেপে ঢেকে গেছেন। আমি জীবনে কখনো এরকম অপার্থিব দৃশ্য দেখিনি। আমি বিভোর হয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখলাম একটা অগ্নিগোলক সেই রক্তচন্দ্রের দিকে ছুটে যাচ্ছে, আর সেটা চন্দ্রের পৃষ্ঠের উপর আছড়ে পড়ার সাথে সাথে একটা প্রচন্ড বিস্ফোরণ হলো। কিন্তু ঠাকুরমশাই, আপনি এত দূর থেকে এই সব কিছু দেখতে পেলেন? উপযুক্ত সাধন মার্গের পথে চললে যদি ঈশ্বর অনুগ্রহ লাভ করা যায়, তবে দূরত্ব কোনো ব্যাপার না। বহু দূর থেকেও অনেক কিছুকে কাছে দেখা যায়, আবার অনেক কাছে থেকেও বহু জিনিস দৃষ্টির অগোচরে রয়ে যায়, আর তৎক্ষণাতে তার উপলব্ধি না মিললেও পরে সব বুঝতে পারা যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। সেই মুহূর্তে চন্দ্রদেবের উপর থেকে সেই রক্তাভ প্রভা কেটে গিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই তার শ্বেত শুভ্র ভরে গেল। আমি বুঝতে পারলাম অন্তত এবারের মতো চন্দ্রদেবের অভিশাপ কেটে গেছে, তিনি পাশ মুক্ত হয়েছে। আর তা যে সেই দেবীর কল্যাণেই হয়েছে সেটা বুঝে নিতে আমার কোনো অসুবিধা হলো না। আমি বুঝতে পারলাম তাহলে আমার সেই বেলকাঠের দণ্ডটি দেবী নিক্ষেপ করেছেন চন্দ্রের উপরে, সেটি পরিবর্তিত হয়েছে সেই অগ্নিগোলকে, যার প্রভাবে চন্দ্রের এই অভিশাপ মুক্তি হয়েছে। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমার বেশ হাসি পেল। সত্যি উনি হয়তো অপার্থিব কিছু অলৌকিক অভিজ্ঞতার কথা আমাদের বলেন, কিন্তু তার মধ্যে বেশ অনেকগুলোই বাস্তব চিন্তাধারার অনেক ঊর্ধ্বে। একজন মানবী এই পৃথিবীর উপর থেকে দাঁড়িয়ে একটা দণ্ডকে ছুড়ে দিলেন, আর সেটা গিয়ে চাঁদে পৌঁছে চন্দ্রপৃষ্ঠে আঘাত করল। ব্যাপারটা আমার কাছে হৃদয়ঙ্গম হলো না। বিশ্বাসযোগ্যতা না থাকায় আমার সেটাকে একটা গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছুই মনে হলো না। আর আমার মুখের অভিব্যক্তিতে বোধহয় তার রেশ প্রকাশ হয়ে পড়েছিল। খুব সম্ভবত আমি হেসে ফেলেছিলাম। তবে ঠাকুরমশাইয়ের পরবর্তী কথা শুনে আমি বুঝতে পারলাম তিনি আমার সেই হাসি দেখতে পেয়েছেন। তাই তিনি বললেন, বাস্তবিক তোমার আমার জানা বিজ্ঞান দিয়ে পৃথিবীর সৃষ্টির রহস্যের ব্যাখ্যা করতে যেও না বিভূতি। কোথাও কোথাও দেখবে চূড়ান্ত বোকা বনে যেতে হবে। তোমাদের মতো কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো না করলেও এখন তোমার মনে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন আমার মনেও তখন এসেছিল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি যে আমাদের বাড়ির ছাদ থেকে সেই দেবী সেই অস্ত্র প্রয়োগ করেছিলেন চন্দ্রপৃষ্ঠের উদ্দেশ্যে। তাই মনে কৌতূহল নিয়ে সেই দেবীর দিকে ফিরে তাকাতেই দেখলাম সেখানে কেউ নেই। পূর্ণিমা জ্যোৎস্না আলোকিত ছাদে আমি একা দাঁড়িয়ে আছি। বুঝলাম দেবী মা ততক্ষণে চলে গেছে। পরদিন সকালে সেই সুদর্শন বাবু এসে হাজির। বাবা যথারীতি তাকে অনেক আপ্যায়ন করে ঘরে নিয়ে এসে বসালে।
তবে আমি খেয়াল করে দেখলাম বাবা কিংবা সুদর্শন বাবু কেউই সেই ভদ্র মহিলার ব্যাপারে পরস্পরকে একটিও কথা জিজ্ঞেস করলেন না, বরং নিজেদের মধ্যে সাধারণ আলাপ আলোচনা করতে লাগলেন। সে কি, ওই সুদর্শন বাবুর নামের ভদ্রলোক তো সেই ভদ্রমহিলাকে ওখানে রেখে গিয়েছিলেন, অথচ উনি এসে একবারও তার কথা জিজ্ঞেস করলেন না? না, করলেন না। কিন্তু আমার মাথার মধ্যে তখন একটা রোগ চেপে গেছে। আমি প্রায় সরাসরি ওনাদের কথার মাঝে প্রবেশ করে বললাম, দেখুন, যে ভদ্র মহিলা আপনার সঙ্গে আগের দিন এসেছিলেন তার ব্যাপারে আমার কিছু বলার আছে। আর সত্যি কথা বলতে কি, আমি জানতে চাই তিনি কে ছিলেন। তার অনুগ্রহে আমি এমন এক অপার্থিব ঘটনার সাক্ষী হতে পেরেছি যা আমি জীবনে হয়তো আর কোনো দিন হতে পারবো না। হয়তো কেন, সত্যি সত্যিই হতে পারবো না। তাই তার ব্যাপারে জানার আগ্রহ আমার মনকে অশান্ত করে তুলেছে। আপনারা দুজনেই বয়োজ্যেষ্ঠ, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাকে জানান। দেখো বাবা তারানাথ, তুমি অপেক্ষাকৃত তরুণ। সবকিছুকে তুমি তোমার মনের যুক্তি দিয়ে বিচার করে তবে গ্রহণ করো। তবে আমি তোমাকে বলতে পারি, তাকে তুমি দেবী বলো বা কোনো সাধারণ মানবী, যুক্তি দিয়ে তুমি কখনোই তাকে লাভ করতে পারবে না। তাকে লাভ করতে গেলে তোমাকে ভক্তির আশ্রয় নিতে হবে, তার চরণে নিজের সবটুকু সমর্পণ করতে হবে। তবেই তুমি তার সম্পর্কে বিন্দু মাত্র উপলব্ধি করতে পারবে। এরকম বহু সাধক আছেন যারা তাদের সারা জীবন ব্যয় করেছেন সেই দেবীর স্বরূপ কি তা জানার সাধনায়। যুগ যুগ ধরে সে প্রচেষ্টা হতেও থাকবে। তুমি, আমি, তোমার বাবা সকলেই এই চেষ্টাতেই রয়েছি। মানে আপনি কি বলতে চাইছেন? দেখো বাবা, আমি তোমাদের বাড়ি আসার পথে বরকন্দাইপুরে চণ্ডী মন্দিরে গিয়েছিলাম। সেখানে কাউকে না পেয়ে আমি মন্দির চত্বরেই সে রাত্রে ঘুমিয়ে পড়ি। আর ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি, দেবী চণ্ডী আমাকে বলছেন, আগামীকাল ঘুম থেকে ওঠার পর আমি একজন সধবা নারীকে এই মন্দিরে পূজা দিতে আসতে দেখব। তার পুজো দেওয়া সম্পন্ন হলে আমি যেন তাকে কলকাতায় তোমাদের বাড়িতে পৌঁছে দেই। তার নাকি সেখানে বিশেষ কোনো কাজ আছে। বিশ্বাস করো বাবা, এর বেশি আমি কিছু জানি না। আমি শুধুমাত্র দেবী চণ্ডীর দেওয়া সেই স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি মাত্র। এর বেশি আমার কিছু জানা নেই। আর দেবী স্বপ্নে বলেছিলেন, আগামী পূর্ণিমা তিথিতে তার কাজ সম্পন্ন হয়ে যাবার পর আমরা যেন তার খোঁজ না করি। আবার যখন প্রয়োজন হবে সেই দেবী দর্শন দেবেন। দেবী চণ্ডী আপনাকে স্বপ্নে দেখে এই কথা বলেছিলেন? আমি বুঝতে পেরেছি তুমি সেই দেবীর এমন কোনো অলৌকিক মাহাত্ম্য দেখেছ যা তুমি নিজের চোখে বিশ্বাস করতে পারছো না। কিন্তু তুমি তো জানো তারানাথ, আদি শক্তি মহামায়ার অসাধ্য কোনো কিছুই নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর জননী তিনি। তাই তোমার মনে যা যা প্রশ্ন আছে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখো, সব কিছুর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। তবে তার পরেও বলবো, যুক্তির কাঠগড়ায় দৈব শক্তির মাহাত্ম্যকে বিচার করতে যেও না, তাতে নিজেকেই ঠকতে হবে। আমি বা কিশোরী দুজনেই খেয়াল করে দেখলাম ঠাকুরমশাই ওনার ঘরের খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছেন। তবে সেই দৃষ্টি যেন বেশ শূন্য। উনি বাইরে তাকিয়ে থাকলেও ওনার মনের দৃশ্যপটে হয়তো অনেক পুরনো দিনের কোনো ছবি ভেসে উঠেছে।
তাই সেই ঘটনাটা সত্যি নাকি মিথ্যে, নাকি কাল্পনিক, নাকি নিছকই আজগুবি, তা আজ বিচার করতে যাওয়া সময় নষ্ট ভিন্ন আর কিছু নয়। আমি আর কিশোরী ঠাকুরমশাইকে ঘরে একা রেখে বের হয়ে আসলাম। আজ আপাতত বিদায় নিই, আবার সামনের কোনো একটা ছুটির দিন দেখে এসে জুটবো ঠাকুরমশাইয়ের কাছে, ওনার জীবনের আবার একরকম একটা পূর্ব অভিজ্ঞতা শোনার জন্যে। আপাতত বিদায়।